আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রমনা বোমা হামলায় আব্দুস সালাম পিন্টুর ভাই সহ 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। ওই হামলা সংস্কৃতির উপর আঘাত বলে আদালতের পর্যবেক্ষণ। সাগর হত্যা মামলায় সাবেক এমপি ও লোকসঙ্গীত শিল্পী মমতাজ 4 দিনের রিমান্ডে। ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, বিএনপির অভিযোগ। একটি গোষ্ঠী দেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাচ্ছে মন্তব্য। ৭১কে অস্বীকার করে কেউ রাজনীতি করতে চাইলে বুমেরাং হবে বলছে এনসিপি। জাতীয় সঙ্গীতের অবমাননা মেনে না নেয়ার ঘোষণা। এবং দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য হাইকোর্টে গ্রহণ। বিলম্ব মার্জনা করে আদেশ। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। 2 যুগ আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন সহ 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 9 আসামিকে 10 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, কাপুরুষোচিত হামলার মাধ্যমে ঘৃণ্যতম হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এটা সংস্কৃতির উপর আঘাত বলে পর্যবেক্ষণ দেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 2014 সালের 23শে জুন রায় দেন ঢাকার 2য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। এতে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ডাদেশ এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আব্দুল হাই ও শফিকুর রহমান। তবে সিলেটে গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাবজ্জীবন দণ্ডিত ব্যক্তিরা হলেন শাহাদাত উল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আব্দুর রৌফ, ইয়াহিয়া ও আবু তাহের। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। পরে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায় ঘোষণার শুরুতে পর্যবেক্ষণ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ। অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, কালচারাল রাইটস হলো সবচেয়ে বড় আঘাত। সেই আঘাত তারা করেছে। মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। পরে আসামিদের সাজার বিষয়ে সিদ্ধান্ত জানান আদালত। 2 জনা যাবজ্জীবন দিয়েছেন, বাকি 9 জন ছিল, তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে। যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমাদের মৃত্যুদণ্ড ছিল, লাইফ সাজা ছিল, সেখান থেকে কমিয়ে আমাদেরকে 10 বছরের সাজা দিয়েছেন। কিন্তু আমরা মনে করি এদেরকে সাজা দেওয়া মোটেও সমীচীন হয় নাই। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহত হন ও আহত হন অনেকে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই অভ্যুত্থান চলার সময় মিরপুর মডেল থানার এক হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও লোকগানের শিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মমতাজের সংশ্লিষ্টতা থাকার দাবি করলেও আসামি পক্ষের আইনজীবী তার বিরোধিতা করেন। শাকের আদনানের রিপোর্ট।
জুলাই অভ্যুত্থানের সময় ১৯শে জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আওয়ামী লীগের মানিকগঞ্জ ২ আসনের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির সময় আদালতে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। আদালত এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। মমতাজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অবৈধ ভোটচোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায়, যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে ছিলেন, তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। এই আদেশ হয়েছে, আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিজ্ঞ উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব। মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি ছোট গোষ্ঠী নিজেদের স্বার্থে দেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যা হতে দেয়া হবে না। জাতীয় ঐক্যমত্যের জন্য বিএনপি প্রস্তুত, তবে এই ব্যাপারে কিছুই জানানো হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। নানা কর্মসূচির পাশাপাশি বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীর আলোচনায় বক্তব্য দেন দলটির সিনিয়র নেতারা। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। দেশকে একটা আন্তর্জাতিক ভূ রাজনীতি যে একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না। মানবিক করিডোরের অর্থটা কি, তার সাথে আলাপ হয়েছে। একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোন রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? বিএনপির মিত্র রাজনৈতিক দলের নেতারাও ছিলেন আলোচনায়। দেশের এত বড় ক্রাইসিস, একটা বারো উনি রাজনৈতিক দলের সাথে বসেনি। কখন বসেছে জানেন? 15ই আগস্ট কি করতে হবে, ইস্যু ভিত্তিক। পূজার সামনে কোনো গোলমাল লাগবে, ইস্যু ভিত্তিক। ওই যে আগরতলাতে আগুন লেগে দেওয়ার চেষ্টা করেছে আমাদের এমবেসিতে, ইস্যু ভিত্তিক। রাজনীতির প্রশ্নে এক জায়গাতেও বসে। অনুষ্ঠানে নির্বাচন ও সংস্কার নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের মানুষের মালিকেরা অন্য কাউকে মালিকেরা দেই নেই যারা আগামী বাংলাদেশের সংস্কার করবে। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। যেই সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত। দেরি কেন? দেরি কেন? আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে? নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না বলে মনে করেন বিএনপির এই নেতা। আমরা তো অপেক্ষা করছি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ৭১কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতির সুযোগ নেই। কেউ করতে চাইলে সেটা বুমেরাং হবে। রাজধানীতে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জাতীয় সঙ্গীতের অবমাননাকারীদের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তাফহিমুল ইসলামের রিপোর্ট। আগামী শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলটি। কেন বর্তমানে একটি যুব সংগঠন প্রয়োজন? জাতীয় যুব শক্তিতে প্রাধান্য পাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তবে এনসিপি জানিয়েছে তাদের সহযোগী সংগঠন হলেও আলাদা করে কোনো ছাত্র সংগঠন হবে না। সেই রাষ্ট্রের ক্ষেত্রে তাদের যে অ্যাক্সেস। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ৭১কে হ্যায় করে কার্যকলাপের বিরোধিতার কথা জানান। ৭১কে আসলে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নাই। ৭১ আমাদের ভিত্তিমূল, আমরা ২৪-এ সেটা রিক্লেম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ ৭১কে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে। জাতীয় সঙ্গীতের অবমাননা মেনে নেওয়া হবে না বলেও জানান এই এনসিপির নেতা। যারা জাতীয় সঙ্গীতের প্রতি
অবমাননা করছেন বুঝে না বুঝে। আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেইন স্ট্রিম রাজনীতিতে আসা উচিত। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ সেগুলোর বিরোধিতা করছি এবং বাংলাদেশের মানুষের যে হৃদয় স্পন্দনের যে জায়গাগুলো আকাঙ্ক্ষার জায়গাগুলো সেখানে আঘাত না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশ। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গেল 53 বছর দেশের যুব সমাজকে দলীয় হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। তাদের সম্ভাবনা নিয়েও কাজ করা হয়নি, তাই গতানুগতিক ধারায় নয়, এনসিপি যুব উইং যুব সমাজকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। জামায়াতের আইনজীবী ও ইসির আইনজীবীর বক্তব্য উপস্থাপন শেষে ওই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ। আইনজীবীরা জানিয়েছেন, বুধবার মূল আপিলের সাথে জামায়াতের প্রতীকের বিষয়টি নিয়ে শুনানি হবে। 2023 সালের 19 নভেম্বর আইনজীবী হাজির না থাকায় আপিল মামলাটি খারিজ করে দেওয়া হয়। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করলে 2024-এর 22 অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য পুনরুজ্জীবিত করেন। এরপর 3রা ডিসেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়। 2008 সালের 4 নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দিলে পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের সে সময়ের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির সে সময়ের মহাসচিব মুন্সি আব্দুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। 2016 সালে সুপ্রিম কোর্ট ফুল কোর্ট সভাতে একটা ডিসিশন হয়েছিল যে দাঁড়িপাল্লা যে সিম্বলটা ছিল সেটা সুপ্রিম কোর্টের এক্সক্লুসিভলি সিম্বল, সেটা অন্য কোনো পলিটিক্যাল পার্টি বা অন্য কোনো এন্টিটিকে সেটা অ্যালোকেট করা যাবে না। ওই ফুল কোর্টের সিদ্ধান্তটা ইলেকশন কমিশনকে যখন কমিউনিকেট করা হয়, আমরা ওই দাঁড়িপাল্লা সিম্বলটা আমাদের সিম্বলের লিস্ট থেকে বাদ দিয়ে দিই। আমরা বলেছি আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই, এইটিই প্রথম। এবং জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে, ইলেকশন কমিশন বাতিল করেনি। ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে। এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র নজির। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদা রহমানের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল জানিয়েছেন, বিলম্ব মার্জনা করে ওই আদেশ দেন আদালত। 2023 সালে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ডাদেশ দেয়। পাশাপাশি তারেক রহমানকে 3 কোটি টাকা ও জুবাইদাকে 35 লাখ টাকা জরিমানা করেন আদালত। এছাড়া এই দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসেবে 2,74,93,087 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আইনের দৃষ্টিতে পলাতক 2 আসামিকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারিরও আদেশ দেন বিচারক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে 2টি বিভাগ করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, কাজ সহজ করতেই এনবিআরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারণে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের অসন্তুষ্ট হওয়ার কারণ নেই। অর্থ উপদেষ্টা আরও বলেন, আগামী বছর রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হবে না, বরং রাজস্ব আদায় আরও বাড়বে। গত বছরের তুলনায় চলতি অর্থ বছরে রাজস্ব আহরণ 2% বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অতএব এনবিআর এর আপনার করার চিন্তা করা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। রাজস্ব আদায়ের কোনো প্রভাব না রাজস্ব আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, অন্তর্বর্তী সরকার রুটিন কাজের বাইরে কিছু করতে গেলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে। সংবিধান সংস্কার করা গেলেও পুনর্লিখন না করার সুপারিশ করেছে দলটি। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্রের পথরেখা তৈরির চেষ্টা করছে তারা। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির 11 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক আলোচনা শেষে দলের সাধারণ সম্পাদক জানান, 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী জনমানুষের আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচার বিরোধী ভোট ও গণতন্ত্র। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ইস্যুতে যেভাবে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে তাতে অনৈক্য বাড়বে বলে মন্তব্য করেন তিনি। প্রস্তাবনায় আমাদের কাছে অনেক সময় মনে হয়েছে এইটা যেন 71-কে অনেক সময় 24 দিয়ে রিপ্লেস করা হচ্ছে। আমরা বলেছি এইটা যথাযথ না, মুক্তিযুদ্ধের চেতনা যেমন থাকবে অবশ্যই 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাও থাকবে। এই যে প্রস্তাবগুলো আমরা ঐক্যমত্য হব সেইটা যাতে নির্বাচিত সংসদ সেইটা সম্পন্ন করতে পারে সেই কাজটা করতে হবে। কালক্ষেপণ না করে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের আহ্বান জানান কমিউনিস্ট পার্টির নেতারা। বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে তারা নন। সংবিধানের মধ্যে সংবিধানের সংস্কার হইতে পারে, কিন্তু পুনর্লিখন আমাদের 4 প্রিন্সিপাল যেটা আছে বাংলাদেশের সেটা রাখার পক্ষে, তারা সেটা রাখে নাই। সেটা আমরা মানে এটা বলে দিয়েছি, আমরা ওই জায়গাতে আমরা যাই নাই। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রের রূপরেখা তৈরির চেষ্টা চলছে। এখন এই কাঠামোগত পরিবর্তনের জায়গাগুলোকে আরও সুনির্দিষ্ট করা এবং সেগুলো বাস্তবায়নের পথ খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের কাজ। কমিউনিস্ট পার্টির নেতারা বলছেন, বাইরের নানা শক্তি দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশ অস্থিতিশীল হলে এর দায় কেউ এড়াতে পারবে না বলেও মন্তব্য তাদের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে ডিএনসিসির সাঁড়াশি অভিযান চলছে। এ সময় নতুন ও উন্নত প্রযুক্তির বাহন, ট্রেনিং ও লাইসেন্স দেওয়ার কথা জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। অপু মাহফুজের রিপোর্টে বিস্তারিত। 2025 সালের পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে দেশের বড় 10টি সরকারি হাসপাতালে সড়ক দুর্ঘটনার শিকার যারা চিকিৎসা নিয়েছেন তার মধ্যে 32.10% ব্যাটারি চালিত অটোরিকশায় আহত হন। ঢাকা শহরের যত্রতত্র বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। জনজীবনে ঘোরার আনন্দ কিছুটা বাড়ালেও অল্প সময়ে এসব যাত্রী পরিবহন জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু অনিয়ন্ত্রিত ও বেপরোয়া চলাচল দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা প্রধান সড়কে, মহাসড়কে। এমন যখন অবস্থা, এই সময়টিতেই এই লাইসেন্সবিহীন বাহন প্রধান সড়কে এবং মহাসড়কে বন্ধ করবার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আজ থেকে শুরু করলো সাঁড়াশি অভিযান। রাজধানীর আসাদ গেট, কলেজ গেটে এই সমস্ত এলাকায় ডিএনসিসি প্রশাসক নিজে দাঁড়িয়ে থেকে এই অভিযান পরিচালনা করেন। এই রিক্সাগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনে বানানো হয়। ওয়েল্ডিং এর যে ওয়ার্কশপগুলো আছে সেখানে বানানো হয়। কোনো ধরনের ডিজাইন নাই, কোনো ধরনের নীতিমালা নাই, এবং একটা ভারী বাহন হাত দিয়ে এটাকে ব্রেক করা হয়, যে কারণে এটা আসলে কোনো কন্ট্রোল নাই। সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা যেটা মানুষের জন্য সুরক্ষা দেয়, সেফ যানবাহন আমরা তৈরি করছি। সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে, ডিজাইন দিয়ে দিয়েছে, তারা তৈরি করবে, এবং প্যারালালি আমরা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করেছি। এই মাস থেকে শুরু হবে। ট্রেনিং এ যারা পাস করবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য। একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে শুধুমাত্র একটি রিক্সায় দেওয়া হবে। প্রশিক্ষিত যে চালকদেরকে সামনে লাইসেন্স দেওয়া হবে তারা চালালে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেটা অনেকাংশে কমে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। অপু মাহফুজ, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে ভারত পাকিস্তান পরিস্থিতি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই যুগ যুদ্ধের নয়, কিন্তু এই যুগ সন্ত্রাসেরও নয়। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না উল্লেখ করে মোদী বলেন, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না।
পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করেছে ভারত। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবারও উপযুক্ত জবাব দেওয়া হবে। পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না বলে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভাষণ দিলেন নরেন্দ্র মোদী। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলা ঘিরে দুই দেশের মধ্যে টানা 4 দিন ধরে সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। এবারে রয়েছে আই স্পোর্টস। রাহুল, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। অর্থ আত্মসাতের অভিযোগে নর্দার্ন ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে বেশ কিছু মামলা সহ এই নিয়ে বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সড়ক অংশের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলা অনুসন্ধান নিয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন, শুধু নর্দার্ন ইউনিভার্সিটি নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে চলমান অনুসন্ধান শেষে ব্যবস্থা নেওয়া হবে। যেই প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের এখানে সুনির্দিষ্ট আমাদের তফসিলভুক্ত যদি অভিযোগ এসে থাকে সেগুলো নিয়ে আমরা অনেক দিন থেকে কাজ করছি। আমাদের বিভিন্ন টিম যেগুলো আমাদের কাছে অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে অনুসন্ধান দল কাজ করছে, বিভিন্ন দপ্তর থেকে রেকর্ডপত্র সংগ্রহ করছে এবং এগুলি পর্যালোচনা শেষে তারা প্রতিবেদন দাখিল করবে এবং সেই প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী যে ব্যবস্থা গৃহীত হবে। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরে দুই দেশের গুরুত্বপূর্ণ ও নিয়মিত বিষয় ছাড়াও বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে কথা হবে বলে জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা সেনেচি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেনেচি জানান, বাংলাদেশের দ্বিতীয় এবং তৃতীয় মেট্রো রেল লাইন স্থাপনে জাপানের আগ্রহ আছে। আগামী 15 মে টোকিওতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক হবে বলেও নিশ্চিত করেন রাষ্ট্রদূত। মানবিক করিডোরের প্রশ্নে রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের উদ্যোগটি পর্যবেক্ষণ করছে জাপান। Chief Advisor Dr. Yunus will be attending the Nikkei's annual meeting conference of Asian Future, and we truly welcoming his visit, and we strongly expect that our bilateral meeting. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বিকশিত করতে হবে। শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। মঙ্গলবার নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান ও অন্যরা বক্তব্য রাখেন। এবার রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। উপসাগরীয় অঞ্চলে 4 দিনের সফরে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের একটি প্রাথমিক বৈঠক হয়েছে। এই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। ট্রাম্পের এই সফরে তার সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যবসায়ী ও কর্পোরেট নেতৃত্বের একটি প্রতিনিধি দল। বুধবার তিনি কাতারে যাবেন। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফর করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে এডেন আলেকজান্ডার নামে এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। আলেকজান্ডার ইসরায়েলি সেনাবাহিনী IDF এর একজন সদস্য। এবারে রয়েছে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে নতুন নাটক ফুলপুর। শহরের চাকচিক্য আর ক্যারিয়ারের দৌড়ে না ছুটে গ্রামের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর কাহিনী নিয়ে এই নাটক। পরিচালনা করেছেন মোস্তফা খান শিহান, অভিনয় করেছেন রিয়া মনি এবং আরশ খান। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। কৃষি সংবাদ। যশোরের নারকেল গাছে পোকার আক্রমণ দেখা দিয়েছে। রাতারাতি পাতা সাদা হয়ে যাচ্ছে, ছোট হচ্ছে নারকেলের আকার। কৃষক জানিয়েছেন ভেতরের পানি শুকিয়ে যাচ্ছে, দেখা দিয়েছে ফলন বিপর্যয়। সঠিক পরিচর্যার অভাবে এমনটা হচ্ছে বলে মনে করছে কৃষি বিভাগ। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। নারকেল গাছের পাতা সাদা হয় এক ধরনের পোকার আক্রমণের কারণে। এই পোকাকে বলা হয় সাদামাছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে ইকোলজিক্যাল ভারসাম্য ভেঙে যাওয়ায় পোকামাকড় আবাসস্থল হারাচ্ছে। তাদের খাদ্য শৃঙ্খলা না থাকায় বা কোনো উপাদান ঘাটতি হলে নতুন আশ্রয়স্থল খোঁজে। এতদিন যে ফলমূলে সাদামাছির উপস্থিতি দেখা যেত, এখন তা নারকেল গাছে দেখা যাচ্ছে। যশোরে গত কয়েক বছরে এই পোকার আক্রমণে নারকেলের ফলন বিপর্যয় ঘটেছে। ছোট বড় সব গাছই তো মরে যাচ্ছে, পাতায় রোগ, গাছে কোনো ফলন নেই, নারকেল সব শুকিয়ে যাচ্ছে। কোনো গাছে ভরপুর আছে, কোনো গাছে ভরপুর নেই, কম আছে। হোয়াইট ফ্লাই মাছিটা নারকেল গাছের জন্য আমাদের দক্ষিণ অঞ্চলে একদম মহামারী আকারে ছড়াই গিয়েছে। নষ্টটা পাওয়াই যেত না, এখন মনে করেন 10টা ডাব হলে তো দুটো হলেও নষ্ট হবে। তবে নারকেল গাছের ফলন বিপর্যয়ের কারণ হিসেবে গাছের পরিচর্যার অভাব রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। যখন নারকেল গাছের শাখা পরিষ্কার করে, পাতা পরিষ্কার করে, ওই সময় যদি আমরা সার দিই এবং আমরা যদি মাকড় দমন করি এবং যদি আমরা সাদামাছি দমন করি, তাহলে কিন্তু আমরা নারকেলের ভালো ফসল পেতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 1200 হেক্টর জমিতে নারকেল বাগান রয়েছে। এসব বাগানে 3 লাখেরও বেশি নারকেল গাছ রয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। নদীরক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাঙন আতঙ্কে দিন কাটছে কুড়িগ্রামের তিস্তা ধরলাপাড়ের লাখো মানুষের। মাথা গোজার ঠাঁই রক্ষায় স্বেচ্ছাশ্রমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন গ্রামবাসী। তবে বর্ষায় ভাঙন রোধে বাঁধ সংস্কার সহ টেকসই ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বর্ষার বাড়িধারা, অথই জলরাশি কিংবা নদীর বুকে সূর্য অস্ত যাওয়ার সৌন্দর্য মুগ্ধ করলেও কুড়িগ্রামের নদীপাড়ের মানুষের জীবনের গল্পে নেই তার কোনো ছোঁয়া। তাদের চোখে মুখে শুধু উত্তাল নদীর ভয়াল ভাঙনে সব হারানোর আতঙ্ক। তাই তো আসন্ন বর্ষায় শেষ সম্বল রক্ষায় কাঁধে তুলে নিয়েছেন বালু ভর্তি বস্তা। ওজন বইবার শক্তি না থাকলেও জীবন জীবিকার তাগিদে ঐক্যবদ্ধ হয়েছেন উলিপুরের ধরলাপাড়ের ছায়নিপাড়া গ্রামের মানুষ। এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে আমাদের এই এলাকার হাজার হাজার পরিবার বন্যায় এবং নদী ভাঙনে আতঙ্কে তারা আতঙ্কিত হয়। ওই পাশে স্কুলও আছে, এই পাশে স্কুল আছে, বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া আসা করতে পারতেছে না। বাঁধ দিলে গেলে আমরা এই লোকগুলো সবাই উপভোগ করে খাইতে পারতাম, না হলে এই যে সামনের মধ্যে বর্ষা আসবে, এই বর্ষায় আমরা কাহিং কোথায় ভাসি যাব। তবে আসন্ন বর্ষায় ভাঙন রোধে সরকারের পক্ষ থেকেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই দুই এলাকার জন্য আমরা কিছু বরাদ্দ পেয়েছি, যা 10 দিনের শর্ট নোটিসে টেন্ডার করার আমরা প্রস্তুতি নিচ্ছি। রক্ষকরা আহ্বান করে এখানে খুব শীঘ্রই ঠিকাদারের মাধ্যমে তাদের বাস্তবায়ন শুরু করতে পারবো। এর বাইরেও আমরা কিছু জিও ব্যাগের বরাদ্দ পেয়েছি বর্ষাকালীন আমরা আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়নের জন্য। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধরের দুই পারের দৈর্ঘ্য 374 কিলোমিটার। এর মধ্যে অরক্ষিত 308 কিলোমিটার নদীর পার। বর্ষায় সব হারানোর আতঙ্কে নির্ঘুম রাত কাটে এসব এলাকার মানুষের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
গ্রাহকদের জন্য আরও দ্রুত, নিরাপদ ও 24 ঘন্টা নিরবচ্ছিন্ন কার্ড লেনদেন নিশ্চিত করতে নিজস্ব পেমেন্ট সুইচ চালু করেছে সোনালী ব্যাংক। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাপনায় নতুন পেমেন্ট সুইচের মাধ্যমে এখন থেকে ডেবিট, ক্রেডিট, প্রিপেইড এবং ভার্চুয়াল কার্ডে লেনদেন হবে আরও নির্ভরযোগ্য ও নিরাপদ। বর্তমানে সোনালী ব্যাংকের প্রায় 14 লাখ গ্রাহক ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। অতীতে এইসব কার্ড সেবা তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হতো, এতে খরচ যেমন বেশি হতো, সেবার সময়ও দীর্ঘ হতো। এখন নিজস্ব পেমেন্ট সুইচের মাধ্যমে সেই সব চ্যালেঞ্জ দূর হবে এবং গ্রাহকরা দ্রুততম সময়ে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আগামী 17 মে মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান উভয় পক্ষের বক্তব্য শেষে এই কথা জানান। সকালে মামলায় অভিযুক্ত সব আসামিকে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে 17 মে মামলার রায় ঘোষণা করা হবে বলে জানান বিচারক। মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে গত 5 মার্চ ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। প্রথমে মাগুরা হাসপাতালে এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায় শিশুটি। চট্টগ্রামে জেপি ইনোভেটিভ শিক্ষা সেন্টারের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর হালিশহর নয়াবাজারের একটি কনভেনশন হলে জেপি ইনোভেটিভ সেন্টারের পরিচালক AI জুয়েলের সভাপতিত্বে ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক শিপন চন্দ্রদেব নাথ, এক্সিকিউটিভস কেয়ারের পরিচালক মেহরাব মাসুক, চট্টগ্রাম নাসিরাবাদ পাবলিক স্কুলের অধ্যক্ষ আব্দুর রব সোহেল এবং অন্যরা। অনুষ্ঠানে মেধাবী 200 শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। 3 শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। রাজধানী IDEB মিলনায়তনে কোয়ান্টামের স্বেচ্ছা রক্তদাতা সম্মাননার প্রধান অতিথি ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুব ইসলাম। অনুষ্ঠানে 3 শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদাতা কার্যক্রমের কোঅর্ডিনেটর ডাক্তার মনিরুজ্জামান। রাখাইনে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি। এই সময় সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক বলেছেন, বাংলাদেশ কোনো রাষ্ট্রের প্রক্সি হতে চায় না। করিডোর ও চট্টগ্রাম পোর্ট নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। ডিপি ওয়ার্ল্ডকেও চট্টগ্রাম বন্দর পরিচালনায় যুক্ত করতে পারে না বলে মন্তব্য করেছে সংগঠনটি। বাংলাদেশের 8টি বিভাগের দেশীয় ঐতিহ্যবাহী খাবার নিয়ে বিকাশের সহযোগিতায় ঢাকায় হতে যাচ্ছে ফ্লেভারফুল বাংলাদেশ। ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় উৎসবের জন্য প্রেস মিট আয়োজন করা হয়। উৎসবটি চলবে 15 থেকে 24 মে পর্যন্ত। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা অ্যাক্টিং জেনারেল ম্যানেজার অলিভিয়ার লরেউ, বিকাশ প্রতিনিধি হারনেট ফাইন আর্টসের চিফ কিউরেটর আলিশা প্রধান, প্রবাসীর হেলিকপ্টার ও কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বায়েজিদ হাসান এবং অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হেরনেট ফাউন্ডেশন ও হেরনেট ফাইন আর্টসের আয়োজনে 40 জন বিশিষ্ট বাংলাদেশি শিল্পীদের শিল্প প্রদর্শনী এবং হাতে তৈরি পণ্যের স্টল থাকবে। প্রতিদিন সন্ধ্যায় লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র থাকবে। বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে DRU মিলনায়তনে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও ভূ রাজনৈতিক অবস্থা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। লিখিত বক্তব্য উপস্থাপন করেন পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড আব্দুস সাত্তার। প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক আনু মোহাম্মদ, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম ও অন্যরা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে।
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় হাইকোর্টের রায় অমান্য করে একটি বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করে বিক্রি এবং ওই পরিবারকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ ঘটনায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও স্থানীয় অপরাধ চক্রের যোগসাজশ রয়েছে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে ঘটনার তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন। এই সময় ছিলেন মোহাম্মদ ইলিয়াস ইয়াসিন বেগ, মোহাম্মদ সোহেল বেগ ও সাবিহা ইসলাম ও অন্যরা। এবার রয়েছে খেলার খবর। আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। রমনা বোমা হামলায় আব্দুস সালাম পিন্টুর ভাই সহ 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। ওই হামলা সংস্কৃতির উপর আঘাত বলে আদালতের পর্যবেক্ষণ। সাগর হত্যা মামলায় সাবেক এমপি ও লোকসঙ্গীত শিল্পী মমতাজ 4 দিনের রিমান্ডে, ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, বিএনপির অভিযোগ। একটি গোষ্ঠী দেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে যাচ্ছে মন্তব্য। 71কে অস্বীকার করে কেউ রাজনীতি করতে চাইলে বুমেরাং হবে বলছে এনসিপি। জাতীয় সঙ্গীতের অবমাননা মেনে না নেয়ার ঘোষণা। এবং দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য হাইকোর্টে গ্রহণ, বিলম্ব মার্জনা করে আদেশ। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।